আচ্ছা, রুল 25 যেহেতু আমার এ ব্যাচের অলরেডি ইনফরমেশনটা দিয়ে দিতেছি। এটা হচ্ছে তোমাদের এ ব্যাচ, বি ব্যাচ এবং সি ব্যাচ। তোমরা যারা তোমাদের ব্যাচের যাদের মনিটর আছে, বিশেষ করে 25, তুমি রুল 4 এর কাছে, নিশানের কাছে ইনফরমেশনটা পাঠাবা। এটা হচ্ছে আমি তোমাদের তো সেকেন্ড টার্মের টার্ম পরীক্ষা দিয়ে দিছো। এখন আমরা আবার প্রথম থেকে ফার্স্ট টার্ম থেকে শুরু করব। ফার্স্ট টার্মে একদম প্রথম থেকে শুরু করব। বিশেষ করে যারা অনেক পরে এসে জয়েন করছে অথবা ক্লাস পায় নাই, তাদের জন্য বেনিফিটেড। তারা হচ্ছে ক্লাসগুলো আবার সবগুলা পাবে। ম্যাডাম স্যার তো ক্লাস নেবে, আমরা তোমাদের আবার প্রথম থেকে শুরু করতেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা হচ্ছে যাদের বিশেষ করে জেনারেল ফার্মাকোলজি অর্থাৎ ফার্মাকোকাইনেটিক্স আর ডিনামিক্স বাকি আছে, বিশেষ করে আইটেম, পেন্ডিং আইটেম, তারা সবাই আমার কাছে আইটেম দিবা। ঠিক আছে? এই ক্ষেত্রে এ বেস, বি বেস এবং সি বেসের যে মনিটর আছে, ওরা নিশানের মাধ্যমে আমার কাছে রুল নাম্বার গুলা পাঠাবা। নিশানের মাধ্যমে আমার কাছে রুল নাম্বার গুলা পাঠাবা। কার কার বিশেষ করে জেনারেল ফার্মাকোলজি আইটেম বাকি আছে। আজকে তোমাদেরকে আমি ফার্মাকোকাইনেটিক্সটা পড়াবো। ফার্মাকোকাইনেটিক্স শেষ হলে ফার্মাকোকাইনেটিক্স এর টোটাল জেনারেল ফার্মাকোলজির আইটেম আছে 8টা। এর মধ্যে জেনারেল ফার্মাকোলজির মধ্যে ফার্মাকোকাইনেটিক্স এর আইটেম আছে 4টা। আমি 4টা আইটেম শেষ করার পরে তারপরে তোমাদের আইটেম দিব। ঠিক আছে? এই ইনফরমেশনটা দিবা। আর আজকে আজকে ক্লাসে যা পড়াবো, পরবর্তী ক্লাসে আমি এটা তোমাদেরকে পড়া ধরবো, ইন্ডিভিজুয়াল পড়া ধরবো। আর হচ্ছে এর মধ্যে তোমাদের যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয়, তোমরা বুঝতে পারতেছো না, অথবা আবার পুনরায় আলোচনা করার দরকার আছে, অথবা তোমাদের বিশেষ করে রিটেনের অথবা ভাইবার কোশ্চেনের কোনো কোশ্চেন অ্যান্সার খুঁজে পাইতেছো না অথবা বুঝতেছো না, ওইটা নিশানের মাধ্যমে আমাকে ইনফর্ম করবা। নিশানের মাধ্যমে হচ্ছে নিশানের কাছে তোমাদের সবার সাথেই তো অ্যাড আছে, ওর কাছে কি কি কোশ্চেন তোমরা অ্যান্সার বুঝতেছো না অথবা এই টপিকটা আবার আলোচনা করার দরকার আছে, ওর কাছে যদি ইনফরমেশনটা পাঠাই দাও, সে আমাকে ইনফর্ম করলে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে ওই টপিকস গুলো আলোচনা করে দেবো এবং কোশ্চেন গুলো কিভাবে লিখতে হবে অথবা পড়তে হবে ওইটার ব্যাপারে আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিতে পারবো। ঠিক আছে? এখন পর্যন্ত স্টুডেন্ট তো 1 2 3 4 5 6 জন, 5 জন আছে। রুল 1 আমার কথা শুনতেছো? রুল 1, জি স্যার। রুল রুল 28, রুল 56 আছে, 78, রুল 78, ইয়েস স্যার। রুল, কথা শুনতেছো? জি স্যার। আচ্ছা, তোমাদের ভিডিও অন করো। আচ্ছা, ওকে। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা তো জানোই তোমাদের মেতে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। যেহেতু পরীক্ষার টাইম পিছিয়ে গেছে, তো এখন নেক্সট যখনই সবকিছু স্বাভাবিক হবে, তখন থেকে ধরো বড় জোর 2 সপ্তাহ অথবা বড় জোর 3 সপ্তাহের মতো সময় পাবে রেডি হওয়ার জন্য। তো এখন তোমাদের প্রতি ইনস্ট্রাকশন থাকবে যে যেই টপিকসটা পড়াই দিব ওই টপিকসের 8 কোশ্চেন, তারপর হচ্ছে ভাইবা কোশ্চেন, তারপর হচ্ছে রিটেন কোশ্চেন গুলো এখন থেকে রেডি করে ফেলবে, এটা খাতার মধ্যে লেখার চেষ্টা করে ফেলবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের যে অস্পির কোশ্চেন গুলা, এগুলা বিশেষ করে প্রফের অস্পির কোশ্চেন গুলা আমি বলছিলাম যে তোমাদেরকে প্রিপেয়ার করার জন্য আমি এই ব্যাচের যারা আছে এবং অন্যান্য ব্যাচের আছে ম্যাডামরা প্রিপেয়ার করে দিছে। সামনে আমরা টপিক গুলা শেষ করার পরে ওই রিলেটেড তোমাদের অস্পির কোশ্চেন গুলো বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এখন শুরু করি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, তো শুরু করার দরকার। আচ্ছা, তোমাদের প্রথম টপিকস হচ্ছে জেনারেল ফার্মাকোলজি। তোমাদের আইটেম কার্ড সামনে আছে কিনা? আইটেম কার্ডটা সামনে দেখো। আইটেম কার্ডে প্রথম হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি, সোর্স অফ ড্রাগ, তারপর হচ্ছে ডোজ ফর্মুলেশন। ঠিক আছে? আচ্ছা, তোমরা ফার্মাকোলজিতে তোমরা যে গাইডটাই অথবা যে বইটাই ফলো করো, ওটার মধ্যে একটা ডেফিনেশন আছে। হ্যাঁ, ফার্মাকোলজির একটা ডেফিনেশন আছে, যেমন কম বেশি সবাই এই ডেফিনেশনটা পড়ো। ফার্মাকোলজি ক্যান বি ডিফাইন্ড as the study of drug that interact with the living system through chemical processes, especially by binding to regulatory molecules and activating in normal body processes. এই ডেফিনেশনটা হচ্ছে একদম প্রসিদ্ধ, এটা হচ্ছে ক্যাট জাগের ডেফিনেশন। ঠিক আছে? এটা প্রত্যেকটা বইয়ে আছে।
তোমরা যে বইটাতেই ফলো করো ওই বইটাতেই আছে। ক্যাটজাং এর এই ডেফিনেশনটা পড়লেই হবে ফার্মাকোলজি। তারপরে মূলত ফার্মাকোলজি যদি কোশ্চেন করে এবার বলতে পারে যে আমরা যে সাবজেক্টটা পড়তেছি, সাবজেক্টটা তুমি পরীক্ষা দিতে আসছো, ওই সাবজেক্টটার নাম কি? এই মূলত ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিক্স, নট ফার্মাকোলজি। বলবা যে ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিক্স। তুমি যখন ফার্মাকোলজি এবং থেরাপিউটিক্স বলবা, তখন ফার্মাকোলজি ডেফিনেশনের পাশাপাশি তোমাকে থেরাপিউটিক্স এর হোয়াট ইজ থেরাপিউটিক্স, থেরাপিউটিক্স এর ডেফিনেশনটা তোমাকে জিজ্ঞাসা করবে। তখন থেরাপিউটিক্স এর আরেকটা নাম হচ্ছে মেডিকেল ফার্মাকোলজি। তো বইটা খেয়াল করো, ওই জায়গাতে মেডিকেল ফার্মাকোলজির কথা উল্লেখ করা আছে। ঠিক আছে, মেডিকেল ফার্মাকোলজি অবলিক থেরাপিউটিক্স। থেরাপিউটিক্স এর ডেফিনেশনটা পড়বা। তারপরে আছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। ক্লিনিক্যাল ফার্মাকোলজি, ঠিক আছে, মেডিকেল ফার্মাকোলজি অর থেরাপিউটিক্স, আর হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। মেডিকেল ফার্মাকোলজি আর ক্লিনিক্যাল ফার্মাকোলজির মধ্যে একটা পার্থক্য আছে, ডেফিনেশনটার মধ্যেই প্রয়োজনে একটু আন্ডারলাইন করো। দেখো, মেডিকেল ফার্মাকোলজি অর থেরাপিউটিক্স এর মধ্যে আছে থেরাপিউটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি হুইচ ডিলস উইথ দ্য ইউজ অফ ড্রাগ ইন হিউম্যান বডি টু ডিটেক্ট, প্রোটেক্ট, কন্ট্রোল এন্ড কিউর অফ দ্য ডিজিজ। অর্থাৎ হচ্ছে ইউজ অফ ড্রাগ, ইউজ অফ ড্রাগ। অর্থাৎ মেডিকেল ফার্মাকোলজি অর থেরাপিউটিক্স কোন ব্যাপার নিয়ে আলোচনা করতেছে? সেটা হচ্ছে ইউজ অফ ড্রাগ নিয়ে আলোচনা করতেছে। আর ক্লিনিক্যাল ফার্মাকোলজি হচ্ছে ইট ইজ এ ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি হুইচ ডিলস উইথ দ্য সাইন্টিফিক স্টাডি অফ ড্রাগ ইন হিউম্যান ফর দ্য সেফ অ্যান্ড ইফেক্টিভ ইউজ অফ ড্রাগ। অর্থাৎ কি সাইন্টিফিক স্টাডি অফ ড্রাগ। মেডিকেল ফার্মাকোলজি হচ্ছে ইউজ অফ ড্রাগ, আর ক্লিনিক্যাল ফার্মাকোলজি হচ্ছে সাইন্টিফিক স্টাডি অফ ড্রাগ। অর্থাৎ ফার্মাকোলজি পড়ার সময় প্রথম তিনটা ডেফিনেশন খুব ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে ফার্মাকোলজি, থেরাপিউটিক্স অর মেডিকেল ফার্মাকোলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি। তারপরে আসো, ফার্মাকোলজির মেথড দুইটা পাঁচ, সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডিনামিক্স। ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডিনামিক্স। ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডিনামিক্স এর যে ডেফিনেশনটা আছে, ওটা পরবর্তীতে যখন ব্রড হেডিং এ আমরা ফার্মাকোকাইনেটিক্স এবং ডিনামিক্স আলোচনা করব, তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন আমি একটু ডিনামিক্স এবং কাইনেটিক্স এর উপরে একটু ছোট করে বলে দিতেছি। ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে স্টাডি অফ অ্যাবজর্পশন, distribution, biotransformation or metabolism and excretion of drug is called pharmacokinetics. আর dynamics হচ্ছে is the branch of pharmacology which deals with the biochemical and physiological effect of drug and their mechanism of action. অর্থাৎ একটা ড্রাগ তুমি অ্যাডমিনিস্ট্রেশন করার পরে সেটা অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন ও মেটাবলিজম এবং এক্সক্রিশন কি প্রসেসে হয়, অথবা এই জায়গাতে কি কি ধরনের পরিবর্তন হয়, এই জিনিসটাই হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আর ডিনামিক্স হচ্ছে বায়োকেমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল ইফেক্ট। একটা ড্রাগ বডিতে বায়োলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল কি ইফেক্ট এবং কি মেকানিজমের মাধ্যমে ড্রাগটা কাজ করবে, এই জিনিসটা হচ্ছে ফার্মাকোডিনামিক্স। তারপরের টপিকস হচ্ছে ফার্মাকোকোপিয়া এন্ড ফর্মুলারি। ফার্মাকোপিয়া এন্ড ফর্মুলারি, ফার্মাকোপিয়া এন্ড ফর্মুলারি হচ্ছে সাধারণত ড্রাগের সোর্স সম্বন্ধে আমরা জানতে পারবো। ড্রাগের সোর্স সাধারণত যে বইগুলা অথবা যে জার্নাল গুলা অথবা যে স্টাডি গুলা করলে আমরা ফার্মাকোপিয়া এবং ফর্মুলারি সম্বন্ধে জানতে পারবো, অর্থাৎ ফার্মাকোলজি সম্বন্ধে, ফার্মাকোলজি এবং থেরাপিউটিক সম্বন্ধে জানতে পারবো, ওই বইগুলা এবং যে জার্নাল গুলা অথবা ইন্টারনেট বলো, বিভিন্ন পোর্টাল বলো, নিউজ পোর্টাল বলো, যেটা থেকে আমরা ফার্মাকোলজি সম্বন্ধে জানতে পারবো, ওই জিনিসগুলাই হচ্ছে সোর্স। তো প্রথম সোর্স হচ্ছে ফার্মাকোপিয়া। তা আমাদের দেশে সাধারণত ফার্মাকোপিয়া নাই, আমরা সাধারণত ফর্মুলারিটাই ব্যবহার করি। তো ফার্মাকোপিয়ার মধ্যে আমাদের দেশে ড্রাগের যে ফার্মাকোপিয়াটা আমরা মানে ইউজ করি অথবা ব্যবহার করি, সেটা হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া। তো এখানে দেখবা ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া আছে, ব্রিটিশ ফার্মাকোপিয়া আছে, ইন্ডিয়া ফার্মাকোপিয়া আছে, ফার্মাকোপিয়া এন্ড ইন্টারন্যাশনাল বাই হু। এই তিনটা চারটা সোর্স থেকে মোটামুটি আমরা ড্রাগ সম্বন্ধে জানতে পারি। আর ফর্মুলারি হচ্ছে বাংলাদেশের প্রসিদ্ধ হচ্ছে বিডিএনএফ, হচ্ছে
বাংলাদেশ ন্যাশনাল ড্রাগ ফর্মুলারি, এটা একটা। আর আরেকটা হচ্ছে ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি। এই দুইটা ফর্মুলারি থেকে আমরা সবচেয়ে বেশি ড্রাগ সম্বন্ধে জানতে পারতেছি। আর আরেকটা হচ্ছে টেক্সট বুকের মধ্যে আমরা সাধারণত যেটা ক্যাটজাং বলেই জানি। ক্যাটজাং এর নাম মূলত এই বইটার নাম হচ্ছে বেসিক এন্ড ক্লিনিক্যাল ফার্মাকোলজি, ক্যাটজাং। আর এছাড়া আরেকটা আছে গুডম্যান গিলসম্যান, দ্য ফার্মাকোলজিক্যাল বেসিস অফ থেরাপিউটিক্স। তো আমাদের আন্ডার গ্রাজুয়েশন লেভেলে, অর্থাৎ তোমাদের লেভেলে যারা আছো, স্টুডেন্ট যারা আছো, সাধারণত ওদের ক্ষেত্রে আমরা ফার্মাকোলজির যে বইটা ফলো করি সেটা হচ্ছে ক্যাটজাং। তো ওই ক্যাটজাং এর এটাই আমরা ফলো করি এবং এটাই তোমাদেরকে পড়াই। আর একটা হচ্ছে সাধারণত ভাইবা বোর্ডে তোমাদেরকে বইয়ের নাম জিজ্ঞাসা করতে পারে, এবং এটার ক্ষেত্রে বইয়ের নামটা জিজ্ঞাসা করতে, ফুল নাম ক্যাটজাং তো রাইটারের নাম, বইটার নাম কি জিজ্ঞাসা করতে পারে, এবং বর্তমানে এটা বাজারে কততম এডিশন চলতেছে এটাই জিজ্ঞাসা করতে পারে। এখন বর্তমানে ৪র্থতম এডিশন চলতেছে, ৪র্থতম এডিশন। এবং জিজ্ঞাসা করবে যে এই যে রাইটার আছে ক্যাটজাং, ওনার বাড়ি কই, অথবা উনি কোন দেশের। উনি হচ্ছে আমেরিকান, ক্যালিফোর্নিয়া। এই কথাটাও অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে। তো তোমরা যারা আছো একটু নোট করে রাখলে ভালো হয় যে ওনার বাসাটা কোথায়, অথবা উনি কোন দেশের বাসিন্দা, এই কথাটাও জিজ্ঞাসা করতে পারে। তারপরে হচ্ছে মেডিকেল জার্নাল আছে, তারপরে রিপ্রেজেন্টেটিভ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা পাইতে পারি। আমি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন এখন পড়াইতেছি তোমাদের। তারপর হচ্ছে কম্পিউটার বেসড ইনফরমেশন, সাধারণত কম্পিউটারের মাধ্যমে, নেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আমরা যে ইনফরমেশনটা পাই। তারপর হচ্ছে আনবেসড ইনফরমেশন আছে কিছু। এই মোটামুটি 6টা থেকে 7টা সোর্স থেকে আমরা মোটামুটি ইনফরমেশন নিতে পারি যে একটা ড্রাগের ফার্মাকোলজি এত সম্বন্ধে। এরপরে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে তোমাদের ফার্মাকোপিয়া এবং ফর্মুলারির মধ্যে সাধারণত তোমাদের পার্থক্যটা অনেক সময় রিটেন পরীক্ষাতে ইনভেরিয়েবলি আসে। এটার সংখ্যাটা খুবই কম, তারপরেও তোমরা রিটেন পরীক্ষার জন্য এটা প্রিপারেশন নিয়ে রাখবে। সাধারণত তোমাদের রিটেন পরীক্ষাতে আসে, ভাইবা পরীক্ষাতে খুব কমই জিজ্ঞাসা করে। ভাইবা পরীক্ষায় সাধারণত ফার্মাকোপিয়া কি কি আছে, ফর্মুলারি কি কি আছে, একটা ড্রাগ সম্বন্ধে আমরা কোন সোর্স থেকে জানতে পারি, এই জিনিসগুলা পরীক্ষাতে আসে। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাগ সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞাসা করবে, ড্রাগের ডেফিনেশন, তারপরে হচ্ছে ইউজ অফ ড্রাগ অর বেনিফিট অফ দ্য রেসিপিয়ান, এইগুলা। তো ড্রাগের ডেফিনেশনটা হচ্ছে সাধারণত হুয়ের ডেফিনেশনটাই আমরা প্রেফার করি বেশি, এবং স্যাররা ম্যাডামরা যেখান থেকে আসুক অথবা আমরাও পড়াইলে এই ড্রাগের ডেফিনেশনই আমরা অ্যাকসেপ্ট করি বেশি। A drug is any substance or product that is used or intended to be used to modify or explore physiological system or pathological state for the benefit of the recipient. তোমাদের যে বই আছে, বইয়ের প্রত্যেকটা জায়গাতেই ডেফিনেশন গুলা দেওয়া আছে। ডেফিনেশনটা একটু দেখবে, ডেফিনেশনটা তোমরা সবাই একটু দেখে নিবা। আবার বলতেছি, আমি ড্রাগের ডেফিনেশনটা বলতেছি। A drug is any substance or product that is used or intended to be used to modify or explore physiological system or pathological state for the benefit of the recipient. তারপর হচ্ছে use of drug or benefits of the recipient. এক নাম্বার হচ্ছে the diagnosis or detect of a disease, 2 নাম্বার হচ্ছে the prevention and protect of disease, 3 নাম্বার হচ্ছে the control of a disease, the cure of a disease, alteration of normal physiology. আমি আবার বলতেছি, সেটা হচ্ছে ইউজ অফ ড্রাগ অর বেনিফিট অফ ড্রাগ রেসিপিয়ান্ট। কি ইউজ অথবা বেনিফিট আছে ড্রাগের, সেটা হচ্ছে দ্য ডায়াগনোসিস এন্ড ডিটেক্ট অফ ডিজিজ, দ্য প্রিভেনশন এন্ড প্রোটেক্ট অফ ডিজিজ, দ্য কন্ট্রোল অফ ডিজিজ, দ্য কিউর অফ ডিজিজ, অল্টারেশন অফ নর্মাল ফিজিওলজি। রুল 24, আমার কথা শুনতেছ? রুল 24, রুল 7, জি স্যার, রুল শুনতেছি। 7। আচ্ছা, রুল 1, রুল 1, জি স্যার। রুল 7, রুল 7, রুল 56। জি স্যার, শুনতে পাচ্ছি।
Rule 78, জি স্যার, শুনতে পাইতেছি। Rule 4, Rule 4, জি স্যার, আসছে। হ্যাঁ। এবার সামনের দিকে ড্রাগ পর্যন্ত শেষ। তারপরে হচ্ছে তোমাদের নেক্সট টপিকস হচ্ছে প্রোড্রাগ। প্রোড্রাগ এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রোড্রাগটা তোমাদের রিটেন, ভাইবা, অসপি এই তিন পরীক্ষাতেই তোমাদের সাধারণত পরীক্ষাতে আইসা থাকে, এবং এই প্রোডাক্টটা এমসিকিউ তেও অনেক সময় দিয়ে দেয়। এমসিকিউ তে মোটামুটি বেশি আসে, আর রিটেন পরীক্ষা, ভাইবা পরীক্ষাতে তো আসেই। তো প্রোডাক্ট সম্বন্ধে আমি একটু আলোচনা করতেছি তোমাদের। তো প্রোড্রাগের পরীক্ষাতে যে জিনিসগুলো আসে, বিশেষ করে এক্সাম্পল গুলো তোমাদের অসপি পরীক্ষায় এবং এমসিকিউ পরীক্ষায় আসে। প্রোড্রাগ গুলা অসপি পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষায় আসে। আর রিটেন পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রোড্রাগের ডেফিনেশন, সিগনিফিকেন্স এবং অ্যাডভান্টেজ। এটা সাধারণত প্রোড্রাগ তোমাদের শর্ট নোট হিসেবে আসতে পারে, অথবা দেখা যায় যে কোশ্চেনের যে অংশ থাকে 3.5 নাম্বারের মধ্যে, দেখা যায় যে 2 নাম্বার দিল একটু ব্রড কোশ্চেন, আর একটা সাথে প্রোডাক্ট লেস লাগাই দিল যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ প্রোডাক্ট, এরকম ভাবে আসতে পারে। তো প্রোডাক্টের প্রথমে ডেফিনিশন থেকে শুরু করবা। Say a chemical that is readily absorbed and distributed and then converted to the active drug by biological processes inside the body is called a prodrug. তারপরে আসো সিগনিফিকেন্স। সিগনিফিকেন্সের মধ্যে প্রোডাক্ট মডিফাইস ফার্মাকোকাইনেটিক প্রসেসেস। ফার্মাকোকাইনেটিক প্রসেসেস বলতে প্রোডাক্ট ফার্মাকোকাইনেটিক যতগুলো প্রসেস আছে, অর্থাৎ হচ্ছে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, এক্সক্রিশন, এই প্রসেস গুলারে সে মডিফাই করবে। তারপর হচ্ছে ইট রিডিউস অ্যাডভার্স ইফেক্ট। প্রোড্রাগের একটা বড় অ্যাডভার্স মানে অ্যাডভান্টেজ হচ্ছে সেটা হচ্ছে রিডিউস অ্যাডভার্স ইফেক্ট। এটা সাধারণত ইনভেরিয়েবলি পরীক্ষাতে জিজ্ঞাসা করে, অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করে যে তুমি যে প্রোড্রাগ ব্যবহার করতেছো, প্রোড্রাগের বড় সুবিধাটা কি? আমি কি জন্য প্রোডাক্ট ব্যবহার করতেছি? প্রোডাক্টের একটা বড় সুবিধা হচ্ছে সেটা অ্যাডভার্স ইফেক্টটা কমায়। দেখা যায় যে কোনো ড্রাগ আমার ইমার্জেন্সি, অথবা কোনো ড্রাগ আমি একটা পেশেন্টকে দিব, এটা তাকে দেওয়া জরুরি, কিন্তু আমি জানি এটা সাইড ইফেক্ট আছে, তাহলে সাধারণত প্রোডাক্ট গুলা আমরা ইউজ করার চেষ্টা করি। তাহলে কি হয়, প্রোডাক্টটা দিলে তার সাইড ইফেক্টটা হচ্ছে কম হয়, আমি লং টাইম ব্যবহার করতে পারবো এবং মনিটর করতে পারবো হচ্ছে তাকে তার অ্যাডভার্স ইফেক্টটা হচ্ছে কিনা। কারণ কোনো একটা জিনিসের যদি খুব কুইক অ্যাডভার্স ইফেক্ট হয়, তাকে মনিটর করা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। তারপর হচ্ছে টু ওভারকাম ডিফিকাল্টিজ এনকাউন্টার ইন ফার্মাকোলজিক্যাল ফরমেশন প্রসিডিউর। দেখছো, এই যে এরপরেই বলছে যে আমি এনকাউন্টার অর্থ হচ্ছে আমি প্রোটেকশন নিতে পারবো, যে না এই ড্রাগটা দেওয়ার কারণে আমার সমস্যা হইতেছে, তাহলে আমি কম্বিনেশন দিব, অথবা এটা না দিয়ে অন্য আরেকটা ড্রাগ দিলে হয়তো বা এই ডিজিজটার ক্ষেত্রে ভালো ইফেক্ট, অথবা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অথবা ফার্মাকোকাইনেটিক ইফেক্ট হতে পারে। তাহলে এটা হচ্ছে পারপাস অথবা সিগনিফিকেন্স। আর অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে তোমাদের এখানে 4টা অ্যাডভান্টেজ দেওয়া আছে। 4টা অ্যাডভান্টেজ দেওয়া আছে। তোমাদের যদি সাথে যাদের খাতা কলম আছে তারা অ্যাডভান্টেজ গুলো একটু লেখো। আমি কয়েকটা অ্যাডভান্টেজ বলে দিতেছি, এই জিনিসগুলা তোমরা লেখলে একটু নাম্বারটা ভালো পাবে। অ্যাডভান্টেজ 1 নাম্বার লেখো, ইনক্রিজ দ্য বায়োবিলিটি অফ ড্রাগ। ইনক্রিজ দ্য বায়োবিলিটি অফ ড্রাগ। রুল 7, আমার কথা শুনতেছো? রুল 7, রুল 4, জি স্যার, শুনতেছি। আচ্ছা শোনো, অ্যাডভান্টেজটা লেখো হচ্ছে 1 নম্বরে লেখো, সেটা হচ্ছে প্রোড্রাগের অ্যাডভান্টেজ। এটা হচ্ছে ইনক্রিজ দ্য বায়োবিলিটি অফ ড্রাগ at receptor site. Increase the viability of drug at receptor site. যেমন একটা এক্সাম্পল আমরা প্রোডাক্ট হিসেবে, যেমন লেবোডোপা। লেবোডোপাটা কি? লেবোডোপাটা হচ্ছে একটা প্রোড্রাগ, আর এটার অ্যাক্টিভ ফর্ম কি? এটা হচ্ছে ডোপামিন। এটা কিসের মাধ্যমে সেটা অ্যাক্টিভ হবে? সেটা হচ্ছে ব্লাড
ব্রেন ক্রস করবে, ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করে লেভোডোপাটা আর ডোপামিনে পরিণত হয়ে তারপর হচ্ছে সেটা কাজ করবে। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে রিডিউস ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম, রিডিউস ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম। তারপরে হচ্ছে রিডিউস লোকাল অ্যাডভার্স ইফেক্ট। তারপরে হচ্ছে ইনক্রিজ দ্য ড্রাগ স্পেসিফিসিটি টু রিসেপ্টর, ইনক্রিজ দ্য ড্রাগ স্পেসিফিসিটি টু রিসেপ্টর। তারপরে লেখো টু প্রিভেন্ট পেরিফেরাল বায়োট্রান্সফরমেশন, টু প্রিভেন্ট পেরিফেরাল বায়োট্রান্সফরমেশন, ঠিক আছে, টু প্রিভেন্ট পেরিফেরাল বায়োট্রান্সফরমেশন। তারপরে লেখো, তারপরে পয়েন্ট ডিক্রিজ টক্সিসিটি অফ ড্রাগ, তারপরেটা হচ্ছে ডিক্রিজ অফেন্সিভ অর্ডার এন্ড টেস্ট, ডিক্রিজ অফেন্সিভ অর্ডার এন্ড টেস্ট। এবার আমি অ্যাডভান্টেজ অফ প্রোড্রাগের সবগুলো একসাথে বলতেছি। 1 নাম্বার ইনক্রিজ দ্য ভায়াবিলিটি অফ ড্রাগ এট রিসেপশন সাইট। নাম্বার 2 রিডিউস ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম। নাম্বার 3 reduce local adverse effect. Number 4 increase the drug specificity to receptor. Number 5 to prevent peripheral biotransformation. Number 6 decrease toxicity of drug. Number 7 decrease offensive odor and taste. তারপরে আসো তোমাদের এক্সাম্পল গুলা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের অসপি এবং এমসিকিউর জন্য। এর জন্য এখানে যে প্রোড্রাগের যে এক্সাম্পল গুলো আছে এগুলা সবগুলা তোমরা পড়বা, এ টু জেড সবগুলা পড়বা। তারপরেও যেগুলো প্রফ পরীক্ষাতে আসছে, যেহেতু তোমাদের কাছে প্রফের কোশ্চেন গুলো আছে, তারপরে এমসিকিউ কোশ্চেন আছে, অসপির কোশ্চেন দেওয়া আছে, এগুলো সবগুলা তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। তারপরে হচ্ছে পরের খুব বেশি বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সোর্স অফ ড্রাগ। সোর্স অফ ড্রাগ এটা ইনভেরিয়েবলি ভাইবা পরীক্ষাতে জিজ্ঞাসা করে এবং রিটেন পরীক্ষাতেও আসে। এটা হচ্ছে নেম দ্য সোর্স অফ ড্রাগ উইথ এক্সাম্পল, নেম দ্য সোর্স অফ ড্রাগ উইথ এক্সাম্পল, ঠিক আছে। সোর্স অফ ড্রাগ এর মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যাচারাল সোর্স, তারপর হচ্ছে বায়োসিনথেসিস, কেমিক্যাল সোর্স, সেমি সিনথেটিক সোর্স, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই জায়গাতে একটু টান দিয়ে লিখে রাখবো ইনসুলিন। সাধারণত এটা জিজ্ঞাসা করে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মধ্যে যদি আমরা একটা ড্রাগ পাই তাহলে ওটা কোনটা পাইতে পারি, সেটা হচ্ছে ইনসুলিন, ঠিক আছে। আচ্ছা, আবার আরেকটা হচ্ছে ভাইভাতে একবার জিজ্ঞাসা করছিল যে সেমি সিনথেটিক ড্রাগ কি কি আছে। সেমি সিনথেটিক ড্রাগ, তো সেমি সিনথেটিক ড্রাগ গুলো লিখে রাখো। এটা হচ্ছে যেমন এমপিসিলিন, টেট্রাসাইক্লিন, পেথিডিন, এমপিসিলিন, টেট্রাসাইক্লিন, পেথিডিন, ঠিক আছে, সেমি সিনথেটিক। তারপরে হচ্ছে টাইপস অফ ডোজ, টাইপস অফ ডোজ, টাইপস অফ ডোজ। এই টাইপস অফ ডোজের মধ্যে অনেকগুলা ডেফিনেশন আছে, মোটামুটি 8টা ডেফিনেশন আছে। 8টা ডেফিনেশনের মধ্যে সবগুলা তোমাদের ইম্পর্টেন্ট, তার মধ্যেও দু একটা ডেফিনেশন আছে যেগুলা ভাইবা পরীক্ষাতে খুব বেশি ধরে। এর মধ্যে হচ্ছে ED50 অর্থাৎ হচ্ছে মিডিয়ান ইফেক্টিভ ডোজ, মিডিয়ান টক্সিক ডোজ অথবা TD50, তারপর হচ্ছে লিথাল ডোজ, ফ্যাটাল ডোজ, লোডিং ডোজ, এই ডেফিনেশন গুলা ধরে। তবে এর মধ্যে বেশি বেশি যদি বলো ইম্পর্টেন্ট বলো তাহলে হচ্ছে থেরাপিউটিক ডোজ, মিডিয়ান ইফেক্টিভ ডোজ, মিডিয়ান টক্সিক ডোজ, এই ডেফিনেশন গুলো একটু পড়ে নিবা, এই ডেফিনেশন গুলো একটু মুখস্থ করে নিবা ভালোভাবে, যাতে রিটেন পরীক্ষা এবং ভাইভাতে জিজ্ঞাসা করলে যাতে তোমরা অ্যান্সার করতে পারো। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে জিপি 1। আরো টপিকস আছে। আচ্ছা, জিপি 1 এর তোমাদের ইন্ট্রোডাকশন অফ ফার্মাকোলজি, সোর্স অফ ড্রাগ, ডোজ ফর্মুলেশন, এগুলা আরো টপিকস আছে, এগুলা সামনের দিকে আস্তে আস্তে আলোচনা করব। এখন হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স এর ডেফিনেশনটা আমি তোমাদেরকে প্রথমেই আলোচনা করছি। এখন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কোন কোন রুটে একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেট করতে পারি, অর্থাৎ কোন কোন রুট আছে। যেমন লোকাল রুটের মধ্যে আছে টপিক্যাল, ডিপার টিস্যু, আর হচ্ছে আর্টারিয়াল, এটা হচ্ছে লোকাল রুট। আর আরেকটা হচ্ছে সিস্টেমিক রুট, অর্থাৎ দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লোকাল রুট আর একটা হচ্ছে সিস্টেমিক রুট। সিস্টেমিক রুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এন্ট্রাল আর হচ্ছে প্যারেন্টারাল। একটু খেয়াল করো, একটা হচ্ছে এন্ট্রাল আর একটা হচ্ছে প্যারেন্টারাল।
তোমাকে সিস্টেমিক রুটে সরাসরি জিজ্ঞাসা না করে এভাবে জিজ্ঞাসা করতে যে এন্ট্রাল রুট কি কি আছে অথবা প্যারেন্টাল রুট কি কি আছে, তাহলে ওই ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা যে এখানে সিস্টেমিক রুটের কথা বলা হয়েছে। তো লোকাল রুটের মধ্যে আছে টপিক্যাল রুট। টপিক্যাল রুট তো আমরা জানি, যেমন ক্রিম, ওয়েনমেন্ট, এগুলা হচ্ছে কিউটিনিয়াস, তারপরে আই অ্যাপ্লিকেশন, ইয়ার অ্যাপ্লিকেশন, নেজাল অ্যাপ্লিকেশন, অরোফেরিঞ্জিয়াল মিউকোসা, ভ্যাজাইনাল অ্যাপ্লিকেশন, অ্যানাল অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে টপিক্যাল রুট। তারপরে হচ্ছে ডিপার টিস্যু। ডিপার টিস্যু যে ইন্ট্রা আর্টেরিয়াল ইনজেকশন, ইনফিলট্রেশন, তারপর হচ্ছে রেট্রোভালভুলার ইনজেকশন, এগুলো হচ্ছে ডিপার টিস্যু। আর আর্টারিয়াল হচ্ছে ক্লোজ ইন্ট্রা আর্টারিয়াল ইনজেকশন। আর সিস্টেমিক রুটের মধ্যে অ্যান্ট্রাল এবং প্যারেন্ট্রাল। অ্যান্ট্রাল রুটের মধ্যে আছে ওরাল, সাবলিঙ্গুয়াল, বাক্কাল, রেকটাল। আর প্যারেন্টারাল রুটের মধ্যে আছে ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভেনাস, সাবকিউটেনিয়াস, ট্রান্সডার্মাল। আচ্ছা, এখন এখন পর্যন্ত আমি যতটুকু বললাম এর মধ্যে কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে অথবা তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। রুল ফোর, রুল ফোর। জি স্যার। রুল ফোর, আমি এতক্ষণ যে ক্লাস নিলাম অতক্ষণ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? শুনতে পারতেছো যে জি আমি স্যার। কি কি বলতেছি? জি স্যার। আচ্ছা, রুল রুল 78, 0578, আমি এতক্ষণ, তুমি তো প্রথম থেকেই ছিলা, আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম ওগুলা কি বুঝতে পারছো? আমার কথাগুলা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, রুল ফোর, তোমার প্রতি তোমার কাছে একটা হচ্ছে আমি তোমার একটা কাজ দিছি, সেটা রুল 24 অথবা 5 মনে হয় সে লিখে রাখছে। এটা হচ্ছে আমি তোমাদের জেনারেল ফার্মাকোলজি, অর্থাৎ হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স এবং ডিনামিক্স এর যে 8টা আইটেম আছে, প্রথম 4টা অর্থাৎ ফার্মাকোকাইনেটিক্স শেষ করার পরে তোমাদের আইটেম নিব। তোমাদের মধ্যে যাদের ফার্মাকোকাইনেটিক্স বাকি আছে, বিশেষ করে জেনারেল ফার্মাকোলজি, এ বেস, বি বেস, সি বেস, তুমি তাদের রুট নাম্বার গুলো একটু কালেক্ট করে আমাকে ইনফর্ম করবা, ঠিক আছে? আমি শেষ করার পরে তাদের আইটেমটা নিব, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে ক্লাস নেওয়ার পরে কোনো টপিক যদি তোমরা বুঝতে না পারো অথবা কোনো কোশ্চেনের উত্তর যদি না পাও অথবা কনফিউশন থাকে, আমাকে ইনফর্ম করবা। তাহলে আমি নেক্সট ক্লাসে ওইটার আবার প্রিপারেশন নিয়ে আসবো, তোমাদেরকে ওইখান থেকে শুরু করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা। ফার্মাকোকাইনেটিক্স শুরু করছিলাম, ফার্মাকোকাইনেটিক্স এর রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ অফ ডিফারেন্ট রুটস। এই যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে অনেকগুলো রুট আমরা পড়লাম, বিশেষ করে টপিক্যাল রুট, হচ্ছে লোকাল, সিস্টেমিক, এগুলার যে ভাগ আছে, টপিক্যাল রুট, ডিপার টিস্যু, তারপর হচ্ছে অ্যান্ট্রাল রুট, প্যারেন্টাল রুট, এগুলো তো আমরা রুট গুলা বললাম। এবার হচ্ছে প্রত্যেকটা রুটের কি কি অ্যাডভান্টেজ আছে, কি কি রুটের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন একটা রুট হচ্ছে উরাল রুট। উরাল রুট, ঠিক আছে? উরাল রুট এটা হচ্ছে সিস্টেমিক রুটের, অ্যান্ট্রাল রুটের 1 নাম্বার উরাল রুট। উরাল রুটের অ্যাডভান্টেজ হচ্ছে সাধারণত সব পেশেন্টরাই চেষ্টা করে, সব পেশেন্টরাই চায় যে ইনজেকশন অথবা অন্য কিছু ব্যবহার না করে ওষুধটা যাতে আহ, খাওয়া যায়, এবং এটাতে তার মেন্টাল স্যাটিসফ্যাকশনটা থাকে বেশি। তো ওরাল রুটের অ্যাডভান্টেজ হচ্ছে মোস্ট কনভেনিয়েন্ট, পেইনলেস, সেলফ মেডিকেশন ইজ পসিবল, নো লোকাল ইনজুরি। আচ্ছা, এটা হচ্ছে 4টা পয়েন্ট। আরো 2টা পয়েন্ট আছে, এটা একটু তোমরা লিখে রাখো। আরো 2টা পয়েন্ট আছে, আরো 2টা পয়েন্ট আছে। 5 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, strict strict sterilization is not required. strict sterilization is not required. 6 নাম্বার হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন এনশিওর। সেলফ স্যাটিসফ্যাকশন এনশিওর অর্থাৎ হচ্ছে সে তার নিজের হাতে ওষুধটা খাইলো। সেলফ স্যাটিসফ্যাকশন এনশিওর, ঠিক আছে? 5 নম্বরটা আবার একটু বলেন। হ্যাঁ, বলতেছি। 1 নাম্বার হচ্ছে মোস্ট কনভিনিয়েন্ট, পেইনলেস,
3 নাম্বার হচ্ছে সেলফ মেডিকেশন ইজ পসিবল। 4 নাম্বার হচ্ছে নো লোকাল ইনজুরি। 5 নাম্বার হচ্ছে স্ট্রিক্ট স্টেরিলাইজেশন ইজ নট রিকোয়ার্ড, অর্থাৎ স্টেরিলাইজেশনের কোনো প্রয়োজন নাই। তাহলে 5 নাম্বার হচ্ছে স্ট্রিক্ট স্টেরিলাইজেশন ইজ নট রিকোয়ার্ড, ঠিক আছে। আর 6 নাম্বার হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন এনশিওরড, সেলফ স্যাটিসফ্যাকশন এনশিওরড। এটা হচ্ছে ওরাল রুটের অ্যাডভান্টেজ। তারপর হচ্ছে ওরাল রুটের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা আমরা আনকনশাস যে পেশেন্ট আছে, আনকনশাস পেশেন্টের ক্ষেত্রে আমরা ওরাল রুট দিতে পারবো না। এটা হচ্ছে ক্যানট বি ইউজ ইন আনকনশাস পেশেন্ট। আর হচ্ছে ভেরিয়েবল বায়োবিলিটি, এটা বায়োবিলিটিটা খুবই কম। কি কারণে? কারণ ওরাল রুটে যদি আমরা দেই তাহলে এটা অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, এক্সটেনশন এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যাবে, যার কারণে হচ্ছে সেটার কমে এবিলিটিটা আস্তে আস্তে কমতে থাকবে। তারপর হচ্ছে ডিলেড অনসেট অফ অ্যাকশন, কারণ একটা ড্রাগ যদি আমি তোমাদেরকে বলছি সবচেয়ে ইফেক্টিভ এবং খুব তাড়াতাড়ি কাজ করার রুট হচ্ছে ইন্টারভেনাস রুট, আইবি রুট। এটা হচ্ছে 100% বায়োবিলিটি, যতটুকু দিবা অতটুকুই কাজ করবে। কিন্তু ওরাল রুটে তুমি 100% বায়োবিলিটি পাবা না। এর জন্য হচ্ছে আরেকটা হচ্ছে অনসেট, ডিলেড, এটা অনসেট হবে। দ্য ডিলেড অনসেট অফ অ্যাকশন এন্ড ডাজ নট সুইটেবল ফর ইমার্জেন্সিস, অর্থাৎ হচ্ছে ইমার্জেন্সি কেসে আমরা ওরাল রুট ব্যবহার করতে পারবো না। তারপর হচ্ছে ড্রাগ গো টু ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম, ফাউল স্পেলিং, ইরিটেটিভ ড্রাগস ক্যানট বি গিভেন। এরপর হচ্ছে মে কজ সিভিয়ার নোশিয়া এন্ড ভমিটিং। এটা হচ্ছে ওরাল রুটের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। তারপরে আসো সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল সাবলিঙ্গুয়াল রুট। সাবলিঙ্গুয়াল রুটের অ্যাডভান্টেজ হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন, র্যাপিড অনসেট অফ অ্যাকশন, র্যাপিড অনসেট অফ অ্যাকশন। যদি ভাইবা পরীক্ষায় এভাবে জিজ্ঞাসা করতে পারে রুটের ক্ষেত্রে, যদি সাবলিঙ্গুয়াল রুট যদি প্রেফার করো তাহলে সাবলিঙ্গুয়াল রুটের একটা প্রসিদ্ধ ড্রাগের নাম বলো, সেটা হচ্ছে জিটিএন, জিটিএন স্প্রে, জিটিএন স্প্রে হচ্ছে এমআই এর পেশেন্টের মাইকার্ডিয়াল ইনফাকশন, অ্যাডজেনাল পেইন, এসব ক্ষেত্রে আমরা এই জিটিএন স্প্রেটা সাবলিঙ্গুয়াল রুটে ব্যবহার করি। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন বাই ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম, drug can be spread out after optimum action, thus less toxic effect। আচ্ছা, আর আরেকটা, এটার আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে 4 নম্বরে লেখো, এটা আমাদের বইয়ে নাই, 4 নম্বরে লেখো নট ডেস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক জুস। ট্যাবলেটটা তো খাইলা, এটা স্টোমাকে যাবে গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে, সেটা হচ্ছে থাকবে, অ্যাবজর্পশন হবে, ডিস্ট্রিবিউশন হবে, কিন্তু সাবলিঙ্গুয়াল রুটে দিলে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তাহলে 4 নাম্বার হচ্ছে নট ডেস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক জুস, ঠিক আছে, সাবলিঙ্গুয়াল। তারপরে হচ্ছে সাবলিঙ্গুয়াল রুটের ডিসঅ্যাডভান্টেজ। সাবলিঙ্গুয়াল রুটের ডিসঅ্যাডভান্টেজ 1 নাম্বার হচ্ছে ফাউল স্মেলিং এন্ড ইরিটেটিভ ড্রাগ ক্যানট বি গিভেন, ফাউল স্মেলিং এন্ড ইরিটেটিভ ড্রাগ ক্যানট বি গিভেন, ওয়াটার সলিউবল ড্রাগ ক্যানট বি গিভেন। অর্থাৎ হচ্ছে আমি যদি সাবলিঙ্গুয়াল রুট ব্যবহার করি তাহলে আমি কোনো ওয়াটার সলিউবল ড্রাগ ব্যবহার করতে পারবো না, আমাকে লিপিড সলিউবল ড্রাগ ব্যবহার করতে হবে। এখানে 2টা পয়েন্ট দেওয়া আছে, আরো 2টা পয়েন্ট লিখতে হবে, একটু দেখো। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে 3 নাম্বার ফ্রিকোয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট পসিবল। 3 নাম্বার লেখো ফ্রিকোয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট পসিবল। 4 নাম্বার হচ্ছে নট সুইটেবল ফর আনকনশাস এন্ড নন কোঅপারেটিভ পেশেন্ট। ডিসঅ্যাডভান্টেজ গুলো আমি আবার বলতেছি, সাবলিঙ্গুয়ালের foul smelling and irritative drugs cannot be given, water soluble drug cannot be given, frequent administration is not possible, not suitable for unconscious and non cooperative patient, ঠিক আছে। তো ওরাল এবং সাবলিঙ্গুয়াল এই দুইটা তোমাদের পরীক্ষাতে, রিটেন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষায় খুব জিজ্ঞাসা করে। এই দুইটা আমি তোমাদেরকে পড়াই দিলাম। আর বাকি যেটা আছে আইভি রুট, ইন্ট্রামাসকুলার রুট, সাবকিউটেনিয়াস রুট, ইনহেলেশন রুট, এই
এই রুট গুলার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা বেশি বেশি করে পড়বা, এগুলা সাধারণত পরীক্ষাতে খুব বেশি আসে। আমি আবার বলতেছি কোন 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 রুট গুলা একটু ভালো করে পড়বা, সেটা হচ্ছে ওরাল রুট, সাবলিঙ্গুয়াল রুট, ইন্টারভেনাস রুট, ইন্ট্রাভাস্কুলার রুট, আর হচ্ছে সাবকিউটেনিয়াস রুট, ইনহেলেশন। এই 6টা রুট তোমরা খুব ভালো করে পড়বা। তারপরে তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট ডোজ, হোয়াট আর দ্য ডিফারেন্ট ডোজ ফর্মুলেশন, কি কি ফর্মুলেশন আছে আমরা যে প্রিপারেশন গুলা আছে, যে প্রিপারেশন গুলা আমরা ফার্মেসিতে অথবা আমি জেনারেলি বইয়ের মধ্যে অথবা আমরা যে ওষুধগুলা ব্যবহার করি, কি কি ফর্মুলেশন আছে, ঠিক আছে, যেমন ট্যাবলেট, ক্যাপসুল, ওরাল লিকুইড, গ্রেনিউলস, এই জিনিসগুলা, ঠিক আছে। তো ওরাল প্রিপারেশনের মধ্যে ওরাল প্রিপারেশন আছে, প্যারেন্টারাল প্রিপারেশন আছে, এক্সটার্নাল প্রিপারেশন আছে। সাধারণত ওরাল প্রিপারেশনের মধ্যে তোমাদের ট্যাবলেট ফর্মটা আমরা খুব বেশি পছন্দ করি। ট্যাবলেট কি কি ফর্মে, ট্যাবলেট কি কি ফর্ম আছে, কি কি ফর্মুলেশন আছে ট্যাবলেটের, যেমন আনকোটেড ট্যাবলেটস, কোটেড ট্যাবলেটস, সোলেবল ট্যাবলেটস, ডিসপার্সিবল ট্যাবলেটস, গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ট্যাবলেট, মডিফাইড রিলিজ ট্যাবলেট, এগুলো আছে। তারপর হচ্ছে ক্যাপসুলের কি কি ফর্ম আছে, ওরাল লিকুইডের কি কি ফর্ম আছে, গ্রেনিউলস এর কি কি ফর্ম আছে, তারপর হচ্ছে প্যারেন্টারাল কি কি প্রিপারেশন আছে, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপর হচ্ছে ওরাল প্রিপারেশন, তারপরে প্যারেন্টারাল প্রিপারেশন, এক্সটার্নাল প্রিপারেশন, এগুলোর মধ্যে কি কি প্রিপারেশন আছে তোমরা একটু পড়ে নেবা। যেমন তোমাদের অস্পির একটা কোশ্চেন আমি সলভ করে দিছিলাম, তোমাদের মনে আছে কিনা ক্লাসে, অস্পির যেমন ফর্মুলেশন গুলা, বিভিন্ন ফর্মুলেশনে কোশ্চেন ছিল না, ক্রিম ফর্মে কি কি আছে, ওয়াইনম্যান ফর্মে কি কি আছে, ট্যাবলেট ফর্মে কি কি আছে, মিনিমাম 2টা উল্লেখ করার জন্য। এই 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 টপিকটা হচ্ছে মূলত, এখন যে ফর্মুলেশনের যে টপিকটা, এটা মূলত হচ্ছে ভাইবা এবং এমসিকিউ এর জন্য তোমাদের পরীক্ষাতে বেশি দরকার। আচ্ছা, আর যদি এটা থেকে যদি তোমাদের রিটেন পরীক্ষায় যদি কোনোটা বলে যে শর্ট নোট হিসেবে পড়তে হবে, শর্ট নোট, তাহলে হচ্ছে ট্যাবলেট, তোমরা ট্যাবলেটটা শর্ট নোট হিসেবে পড়বা, এটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে, এবং তোমাদের বইয়ের মধ্যেও আছে ট্যাবলেটটা শর্ট নোট হিসেবে, তোমরা ট্যাবলেটটা শর্ট নোট হিসেবে পড়বা। তারপরে হচ্ছে তোমাদের নেক্সট টপিক, আমরা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমি তোমাদেরকে পড়ানো হয়েছে। তারপরে আসো ইম্পর্টেন্ট টপিক, ড্রাগ অ্যাবজর্পশন, ড্রাগ অ্যাবজর্পশন, ড্রাগ অ্যাবজর্পশন। ড্রাগ অ্যাবজর্পশনের মধ্যে প্রথমে হচ্ছে, এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স, এখন থেকে একদম মূল ফার্মাকোকাইনেটিক্স আর ডাইনামিক্স দুটা ভাগে ভাগ করা হয়েছে। তো ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে মূল টপিকসটা, এখন ফার্মাকোকাইনেটিক্স এর মূল টপিক শুরু হলো কি দিয়ে, ড্রাগ অ্যাবজর্পশন দিয়ে। ড্রাগ অ্যাবজর্পশনের ডেফিনেশন হচ্ছে ইট ইজ এ প্রসেস বাই হুইচ a drug enters or reaches into the circulation, কি কি, একটা হলো সিস্টেমিক, পোর্টাল অর পালমোনারি, অর্থাৎ হচ্ছে এই তিনটা সার্কুলেশন কোথায় কোথায় যাবে, সিস্টেমিক অর পোর্টাল অর পালমোনারি, from from its site of administration across the biological membrane। আবার আমি বলতেছি একটা বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করে তারপরে আমাদের বডিতে যাবে, সেটা হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন। আবার বলতেছি হচ্ছে ইট ইজ এ প্রসেস বাই হুইচ এ ড্রাগ এন্টার্স অর রিচেস ইনটু দ্য সার্কুলেশন from its site of administration across the biological membrane। এক্ষেত্রে সার্কুলেশন হচ্ছে তিনটা, কি সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন, পোর্টাল সার্কুলেশন, আর হচ্ছে পালমোনারি সার্কুলেশন। ওকে, এবার আসো সাইট অফ ড্রাগ অ্যাবজর্পশন, কোথায় কোথায় ড্রাগটা অ্যাবজর্পশন হয়, কোথায় কোথায়, এই যে আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করলাম, অ্যাবজর্পশন অর্থাৎ হচ্ছে ড্রাগ কোথায় কোথায় অ্যাবজর্পশন হয়, এর মধ্যে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, স্কিন, ওরাল ক্যাভিটি, লাংস, রেকটাল মিউকোসা এবং আই, এই তিন জায়গায়, এই সরি, এই 1 2 3 4 5 6, এই 6টা জায়গায় ড্রাগ অ্যাবজর্পশন হবে। তারপরে আমরা এখানে ড্রাগ অ্যাবজর্পশনের সময় একটা জিনিস করছি, সেটা হচ্ছে বায়োলজিক্যাল মেমব্রেন। বায়োলজিক্যাল মেমব্রেনটা সাধারণত তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফিজিওলজিতে পড়ছো, ঠিক আছে, বায়োলজিক্যাল মেমব্রেন। এখানেও পরীক্ষাতে খুব কম, বায়োলজিক্যাল মেমব্রেনটা পরীক্ষাতে অত বেশি আসে না, তারপরেও তোমরা একটু পড়ে নিবা বায়োলজিক্যাল মেমব্রেন, যদি কোনো সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করে অথবা রিটেন পরীক্ষাতে আসে, তাহলে যাতে তোমরা অ্যান্সার করতে পারো বায়োলজিক্যাল মেমব্রেন, বিশেষ করে বায়োলজিক্যাল মেমব্রেন। আচ্ছা, এবার আসো কি, আর এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট আমাদের মেমব্রেন আছে, সেটা হচ্ছে ব্লাড, দুইটা বেরিয়ার আছে, ব্লাড ব্রেন বেরিয়ার হচ্ছে ব্লাড প্লাসেন্টাল বেরিয়ার, ব্লাড ব্রেন বেরিয়ার হচ্ছে ব্লাড প্লাসেন্টাল বেরিয়ার।
এই দুইটা জিনিস হচ্ছে আমাদের কি, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। আমরা কি বলি এগুলারে? ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। পরীক্ষাতে জিজ্ঞাসা করবে যে কি কি ফিজিওলজিক্যাল ব্যারিয়ার আছে। একটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, আর হচ্ছে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। আচ্ছা, এর মধ্যে তোমাদেরকে অনেক সময় ভাইবা পরীক্ষাতে জিজ্ঞাসা করে, যেমন কোন কোন, জিজ্ঞাসা করে যে কোন ধরনের ড্রাগ, অর্থাৎ ড্রাগের প্রপার্টিজ, অর্থাৎ কোন ধরনের ড্রাগ অথবা ড্রাগের এই প্রপার্টিজ গুলো থাকলে সে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। কোন ব্যারিয়ার? ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। তাহলে তোমরা অ্যান্সার করবা নাম্বার 1, হাই মলিকুলার ওয়েট, অর্থাৎ যে ড্রাগের মলিকুলার ওয়েট, অর্থাৎ হচ্ছে একটা ড্রাগের কি ধরনের প্রপার্টিজ, আবার বলতেছি, একটা ড্রাগের কি ধরনের প্রপার্টিজ থাকলে সে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। 1 নাম্বার পয়েন্ট বলবা হাই মলিকুলার ওয়েট। সাধারণত একটা ড্রাগের ওয়েট যদি, একটা ড্রাগ একটা ড্রাগের ওয়েট যদি 60,000-এর বেশি হয়, 60,000, ঠিক আছে, অর্থাৎ 60,000 এর বেশি হয়, তাহলে ওই ড্রাগটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। তারপর হচ্ছে হাইলি ওয়াটার সলিউবল ড্রাগ। আমরা তো জানি যে ওয়াটার সলিউবল ড্রাগ গুলা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। তারপর হচ্ছে হাইলি আয়োনাইজড ড্রাগ। তারপর হচ্ছে হাই প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ। আমি আবার বলতেছি যে অর্থাৎ একটা ড্রাগের কোন কোন ধরনের প্রপার্টিজ থাকলে এই ড্রাগ গুলা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। নাম্বার 1, high molecular weight, high water soluble drug, high ionized drug, high plasma protein binding drug. Rule 4 তুমি লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমরা ব্লাড ব্রেন ব্যারিয়ার এবং ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, এটা তোমরা বিশেষ করে এটার সিগনিফিকেন্স গুলো একটু পড়বা, কয়েকবার করে পড়বা সিগনিফিকেন্স গুলা। অনেক সময় পরীক্ষাতে আসে, যেমন দেখো তোমাদের সিগনিফিকেন্স অফ ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারে দেখো লেখা আছে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ইজ নট এ ট্রু ব্যারিয়ার সিন্স এনি সাবস্টেন্স পাস থ্রু ইট ফ্রিলি। ঠিক আছে, অর্থাৎ মা থেকে বাচ্চাতে যাতে কোনো খারাপ সাবস্টেন্স বাচ্চার বডিতে যাইতে না পারে সেটা প্রিভেন্ট করা। আরেকটা জিনিস হচ্ছে, সেটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে একটু লিখে রাখো, সেটা হচ্ছে টেরাটোজেনিসিটি। অর্থাৎ হচ্ছে কোনো ড্রাগের মাধ্যমে অথবা কোনো প্রোডাক্টের মাধ্যমে অথবা কোনো সাবস্টেন্সের মাধ্যমে টেরাটোজেনিসিটি যাতে না হয়, এই ব্লাড ব্রেন ব্যারিয়ারটা সেটা প্রিভেন্ট করবে। ঠিক আছে, সিগনিফিকেন্স অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার, সরি ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, ব্লাড ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস, একটা হলো ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ইজ নট এ ট্রু ব্যারিয়ার হুইচ ব্যারিয়ার সিন্স মেনি সাবস্টেন্স পাস থ্রু ইট ফ্রিলি, আর একটা হচ্ছে টেরাটোজেনিসিটি, এটা হচ্ছে সিগনিফিকেন্স। আসো, তারপরে আজকে তোমাদের অ্যাবজর্পশন যেহেতু শুরু করছি, অ্যাবজর্পশনটা যতটুকু পারি শেষ করব, শেষ করার পরে আমি তারপরে তোমাদের ভায়াবিলিটি থেকে আবার শুরু করব। আজকে অ্যাবজর্পশন পর্যন্তই পড়াবো, ঠিক আছে। এখন আসো, অ্যাবজর্পশনের মধ্যে কি কি প্রসেস আছে, অ্যাবজর্পশনের মধ্যে তোমাদের কি কি প্রসেস আছে, সেটা হচ্ছে প্যাসিভ প্রসেস আর হচ্ছে অ্যাক্টিভ প্রসেস। আবার বলতেছি আমি, প্যাসিভ প্রসেস আর হচ্ছে কি অ্যাক্টিভ প্রসেস। দেখো লেখা আছে প্যাসিভ প্রসেসের মধ্যে এক্সাম্পল সিম্পল ডিফিউশন অর লিপিড ডিফিউশন, ফিল্ট্রেশন অর অ্যাকুয়াস ডিফিউশন। সাধারণত তোমরা এই টপিকস গুলা তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফিজিওলজিতে পড়ছো, ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে এগুলো আছে, ট্রান্সপোর্ট সিস্টেম। তারপর হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফ্যাসিলিটেড ডিফিউশন আর হচ্ছে এন্ডোসাইটোসিস। আচ্ছা, এর মধ্যে কমন ক্রাইটেরিয়া গুলা পড়া লাগবে। কমন ক্রাইটেরিয়া কোনটা ক্যারিয়া লাগে, কোনটাতে লাগে না, কোনটাতে এনার্জি লাগে না, কোনটা কনসেন্ট্রেশন অ্যালং দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আর হচ্ছে এগেইনস্ট দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এই জিনিসগুলো। আচ্ছা, এর মধ্যে ভাইভাতে মাঝে মধ্যে একটু জিজ্ঞাসা করতে পারে, সেটা হচ্ছে যে সিম্পল ট্রান্সপোর্ট প্রসেস তোমাদের কি কি আছে, সিম্পল ট্রান্সপোর্ট প্রসেস। আবার বলতেছি আমি, সিম্পল ট্রান্সপোর্ট প্রসেস। অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করে সিম্পল ট্রান্সপোর্ট প্রসেস কি কি আছে, এক্ষেত্রে তোমরা বলবা ডিফিউশন, ফিল্ট্রেশন, ডিফিউশন আর হচ্ছে ফিল্ট্রেশন। ওকে,
ডিফিউশন আর হচ্ছে ফিল্ট্রেশন। অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করে সিম্পল ট্রান্সপোর্ট কি কি আছে, একটা হলো ডিফিউশন আর হচ্ছে ফিল্ট্রেশন। আর যদি বলে যে স্পেশাল ট্রান্সপোর্ট কি কি আছে, স্পেশাল ট্রান্সপোর্ট, স্পেশাল ট্রান্সপোর্ট যদি বলে তাইলে আসবে তোমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফেসিলিটেড ডিফিউশন, এন্ডোসাইটোসিস, এগুলা। ঠিক আছে, রুল 4। জি স্যার। আচ্ছা, রুল 24, আমার কথা শুনতেছো? রুল 24। জি স্যার। হ্যাঁ, আমি আবার বলতেছি যে যদি তোমাদেরকে ভাইবা পরীক্ষাতে জিজ্ঞাসা করে যে সিম্পল ট্রান্সপোর্ট কি কি আছে, তাহলে দুইটা, একটা হচ্ছে ডিফিউশন আর হচ্ছে ফিল্ট্রেশন। আর যদি বলে স্পেশালাইজড ট্রান্সপোর্ট কি কি আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফেসিলিটেড ডিফিউশন, আর এটা হচ্ছে কি এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস এর মধ্যে আবার দুইটা পার্ট আছে, এটা হচ্ছে পিনোসাইটোসিস আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এন্ডোসাইটোসিস এর আবার দুইটা পার্ট আছে, সেটা হচ্ছে পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, এটা একটু মনে রাখো। এবার আসো সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশনে দেখো তোমাদের শর্ট নোট হিসেবে পরীক্ষাতে অনেকবার আসছে সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশনটা পরীক্ষাতে অনেকবার আসছে। এটা সাধারণত একটু ক্রাইটেরিয়াটা তোমাদের খুব 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 পরীক্ষাতে ধরে সিম্পল ডিফিউশনের ক্রাইটেরিয়া গুলো। এখানে সিম্পল ডিফিউশনের তোমাদের 6টা ক্রাইটেরিয়া আছে, আরো কয়েকটা ক্রাইটেরিয়া আছে, এগুলো তোমরা লিখে রাখো। আমি প্রথম থেকে শুরু করতেছি। একটা, নাম্বার 1, সিম্পল ডিফিউশন ডেফিনিশন। প্রথম হচ্ছে সিম্পল ডিফিউশন মে বি ডিফাইন্ড অ্যাজ মুভমেন্ট অফ আয়ন অর ড্রাগ molecule or other substance across the biological membrane along the concentration or electrochemical gradient, along the concentration or electrochemical gradient। এটা তোমাদের বইয়ে আছে। ঠিক আছে, কোন ধরনের সিম্পল ডিফিউশনটা কোন ধরনের দিকে যাবে, সেটা হচ্ছে সে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে। এটা কিন্তু তার একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, মনে রাখবা, সে হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে। এবার আসো এটার ক্রাইটেরিয়া গুলা কি। 1 নাম্বার ক্রাইটেরিয়া আছে কমনেস্ট প্রসেস অফ ড্রাগ অ্যাবজর্পশন কত পার্সেন্ট। সিম্পল ডিফিউশনের মধ্যে সবচেয়ে বেশি ড্রাগ অ্যাবজর্পশন হয়, অলমোস্ট 99%, অলমোস্ট 99%। রুল 11, আমার কথা শুনতেছো? জি স্যার। রুল জি স্যার 56, শুনতেছি। রুল 56। জি স্যার শুনতেছি। হ্যাঁ, আমি আবার বলতেছি ক্রাইটেরিয়া সিম্পল ডিফিউশনে 1 নাম্বার হচ্ছে কমনেস্ট প্রসেসেস অফ ড্রাগ অ্যাবজর্পশন। এটা হচ্ছে সবচেয়ে বেশি ড্রাগ সিম্পল ডিফিউশনের মাধ্যমে অ্যাবজর্পশন হবে, কত পার্সেন্ট, 99%। তারপরে 2 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে নো নিড অফ এনার্জি। 3 নাম্বার নো নিড অফ ক্যারিয়ার। 4 নাম্বার occurs along the concentration or electrochemical gradient। 5 নাম্বার স্লো প্রসেসেস। তারপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে অবেজ ফিক্সড প্রিন্সিপাল এন্ড ল অফ মাস অফ অ্যাকশন। তারপরে 7 নাম্বার লেখো, এটা নাই তোমাদের বইয়ে। 7 নাম্বার, 7 নাম্বার, 7 নাম্বার, সেটা হচ্ছে বাই ডিরেকশনাল। বাই ডিরেকশনাল, বাই ডিরেকশনাল, বাই ডিরেকশনাল হচ্ছে সে উভয় দিকে যাইতে পারবে, বাই ডিরেকশনাল। 8 নাম্বার হচ্ছে নো সিলেক্টিভিটি, নো সিলেক্টিভিটি। 9 নাম্বার ডিপেন্ডস অন সাইট অফ পার্টিকেলস, ডিপেন্ডস অন সাইট অফ পার্টিকেলস। রুল 4 লিখতে পারছো না আবার প্রথম থেকে বলবো? স্যার আরেকবার বলে ভালো। হ্যাঁ, আমি 7 নাম্বার 6 নাম্বার পর্যন্ত তোমার বইয়ে আছে, আমি 7 নাম্বার পয়েন্ট বলতেছি, আবার বলতেছি। 7 নাম্বার বাই ডিরেকশনাল, 8 নাম্বার হচ্ছে নো সিলেক্টিভিটি, 9 নাম্বার হচ্ছে ডিপেন্ডস অন সাইট অফ পার্টিকেল, ডিপেন্ডস অন সাইট অফ পার্টিকেল, ডিপেন্ডস অন সাইট অফ পার্টিকেল। ওকে, আচ্ছা, নেক্সট, নেক্সট। তোমাদের বইতে কিছু পার্থক্য আছে দেখবা, সিম্পল ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সিম্পল ডিফিউশন, ফেসিলিটেড ট্রান্সপোর্ট, ফেসিলিটেড ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এগুলো একটু কয়েকবার করে পড়ে নিবা, যাতে পরীক্ষাতে আসলে যাতে তোমরা লিখতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে আজকে অ্যাবজর্পশনের আরো অনেক কিছু পড়ার আছে, তবে আজকের জন্য লাস্ট টপিক সেটা হচ্ছে ফ্যাক্টর অফ ড্রাগ অ্যাবজর্পশন। আমি ফ্যাক্টর গুলো আজকে বলে দিব, আগামী কালকে তোমাদের একদম ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, যেহেতু 10:30 বেজে গেছে, এরপর আবার তোমাদের ক্লাস আছে, আর 5 মিনিটের মতো আছে। তো ফ্যাক্টর গুলা হচ্ছে 1 নাম্বার হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, 1 নাম্বার ফ্যাক্টর রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। তারপর হচ্ছে ডোজ ফর্মুলেশন, লিপিড solubility of the drug, drug of ionization, chemical nature of the drug, molecular weight of drug, site of drug action,
কনসেন্ট্রেশন অফ ড্রাগ, প্রেজেন্টেশন presence of other drug, food or chemical substance। আরেকটা হচ্ছে factor related to the absorptive organ or environment, এটা আলাদা আরেকটা অংশ। এটা হচ্ছে factor related to the drug itself, অর্থাৎ হচ্ছে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে factor related to the drug itself আর আরেকটা হচ্ছে factor related to the absorptive organ or environment। এখন হচ্ছে যদি তোমাদের ভাইবা পরীক্ষাতে ফ্যাক্টর জিজ্ঞাসা করে, যদি ভাইবা পরীক্ষাতে রুল 8, আমার কথা শুনতেছো? রুল 8, রুল 1, রুল 1 আমার কথা শুনতেছো? জি স্যার। আচ্ছা শোনো, যদি তোমাদেরকে ধরো ভাইবা এবং রিটেন একটু ক্লিয়ার শুনে রাখো, সেটা হচ্ছে একটু মাথায় রাখো ব্যাপারটা। হচ্ছে যদি তোমাদেরকে ভাইবাতে জিজ্ঞাসা করা হয় যে হোয়াট আর দ্য ফ্যাক্টর অফ ড্রাগ অ্যাবজর্পশন, তাহলে হচ্ছে তোমাদের ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ ইটসেলফ, এই ফ্যাক্টর গুলা তোমরা আগে বলবা, ঠিক আছে? আর খেয়াল করবা রিটেন কোশ্চেনের ক্ষেত্রে খেয়াল করবা যদি শুধু ড্রাগ ফ্যাক্টর ড্রাগ অ্যাবজর্পশন দিয়ে 3.5 নাম্বার থাকে, তাহলে তোমাদের দুইটা ফ্যাক্টর লিখতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ ইটসেলফ আর একটা হচ্ছে ফ্যাক্টর রিলেটেড টু দ্য অ্যাবজর্পটিভ অর্গান অর এনভায়রনমেন্ট। এইভাবে তোমরা দুইটা ব্রড হেডিং দিয়ে তারপর হচ্ছে নিচের অংশগুলো আসবে। আর যদি দেখো যে 1 নাম্বার অথবা 2 নাম্বার থাকে, তাহলে হচ্ছে যে শুধু ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ ইটসেলফ এই অংশটা লিখলেই তোমরা পুরো নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ ইটসেলফ এই জিনিসটা আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিই। এটা হচ্ছে রুট অফ, আগামী ক্লাসে আমি ডিটেইলস আলোচনা করব। রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আছে অ্যাবজর্পশন রেট, একটা হচ্ছে অর্থাৎ অ্যাবজর্পশন রেট, তুমি এমন একটা জায়গাতে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করলা যেখান থেকে ড্রাগ অ্যাবজর্পশন হতে কত সময় লাগবে সেই জিনিসটার কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। যেমন ইন্ট্রামাসকুলার, তারপরে যে সাবকিউটেনিয়াস, তারপরে হচ্ছে ওরাল। অর্থাৎ ইন্ট্রামাসকুলার যদি দেই, তাহলে ইন্ট্রামাসকুলার থেকে যদি তিনটা ড্রাগ, অর্থাৎ একটা ড্রাগ আমি ইন্ট্রামাসকুলার দিলাম, একটা ড্রাগ আমি সাবকিউটেনিয়াস দিলাম, একটা ড্রাগ আমি ওরাল দিলাম, এই তিনটা ড্রাগ থেকে ইন্ট্রামাসকুলারে যে আমি ড্রাগটা দিলাম ওই ড্রাগটা সবার আগে অ্যাবজর্পশন হবে, তারপরে সাবকিউটেনিয়াস হবে, তারপর হচ্ছে ওরালটা হবে। এরপর হচ্ছে ডোজ ফর্মুলেশন, যদি ডোজ ফর্মুলেশন আমরা হিসাব করি তাহলে কিভাবে ড্রাগ অ্যাবজর্পশন হবে, তাহলে সবার আগে সিরাপ হবে, তারপরে ক্যাপসুলটা হবে, তারপরে ট্যাবলেটটা হবে। তারপর হচ্ছে লিপিড সলিবিলিটি অফ এ ড্রাগের মধ্যে যে ড্রাগের লিপিড সলিবল এই ড্রাগটা বেশি পরিমাণে অ্যাবজর্পশন হবে, আর যে ড্রাগটা ওয়াটার সলিবল সেটা কম অ্যাবজর্পশন হবে। এরপর হচ্ছে ডিগ্রি অফ আয়নাইজেশন, অর্থাৎ হচ্ছে যে ড্রাগ বেশি আয়নাইজ সেই ড্রাগটা কম অ্যাবজর্পশন, সেই ড্রাগটা হচ্ছে লেস অ্যাবজর্পশন হবে, অর্থাৎ হচ্ছে যে আয়নাইজেশন যত কম হবে অ্যাবজর্পশন তত বেশি হবে, ঠিক আছে? আর হচ্ছে কেমিক্যাল নেচার অফ দ্য ড্রাগ, হচ্ছে যে ড্রাগের কেমিক্যাল নেচারের মধ্যে যে ড্রাগটা ওয়াটার সলিবল সেটা অ্যাবজর্পশন কম হবে, আর যে ড্রাগটা হচ্ছে লিপিড সলিবল সেটা বেশি অ্যাবজর্পশন হবে। তারপর হচ্ছে মলিকুলার ওয়েট, আমি আগেই বলে দিছি। তারপর হচ্ছে সাইজ অফ দ্য ড্রাগ, সাধারণত সাইজ যদি কম হয় তাহলে হচ্ছে অ্যাবজর্পশন বেশি হবে। আর হচ্ছে প্রেজেন্স অফ আদার ফুড, এই টপিকগুলো এই জিনিসগুলা কিছু অংশ আছে, এগুলা আগামী ক্লাসে তোমাদেরকে ডিটেইলস আমি আরো আলোচনা করে দিব। এটা হচ্ছে এই আজকে হেডিং গুলা বলে দিলাম, ঠিক আছে? আর ফ্যাক্টর রিলেটেড টু দ্য অ্যাবজর্পটিভ অর্গান অর এনভায়রনমেন্টের মধ্যে আছে পিএইচ অফ দ্য অ্যাবজর্পটিভ মিডিয়া, তারপরে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া, ব্লাড সাপ্লাই, প্যাথোলজিক্যাল কন্ডিশন, এই জিনিসগুলা। তো এখন এখন পর্যন্ত এই 1 ঘন্টা ধরে যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি আজকে যা তোমাদেরকে ভাইবা রিলেটেড এবং রিটেন রিলেটেড যে জিনিসগুলো পড়াই দিলাম, তোমরা আজকে বাসায় অবশ্যই এটা দেখবা। এর মধ্যে যদি কোনো কোশ্চেন বুঝতে তোমাদের অসুবিধা হয় এই রিলেটেড, অর্থাৎ হচ্ছে ফার্মাকো কাইনেটিক্স এর যে প্রথম যে দুইটা আইটেম আছে, এই দুইটা আইটেমের টপিকস অনুযায়ী তোমরা একটু বিশেষ করে ভাইবার কোশ্চেন, অস্পির কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন এবং রিটেন কোশ্চেন একটু দেখে নিবা। এর মধ্যে যদি কোনো কোশ্চেনের অ্যান্সার বুঝতে না পারো অথবা তোমরা খুঁজে না পাও অ্যান্সার, বিশেষ করে বিগত বছরের যে প্রফের কোশ্চেন গুলো তোমাদেরকে দেওয়া হয়েছে ওগুলোর মধ্যে কোনো কোশ্চেনের অ্যান্সার যদি তোমরা না পাও, তাহলে রুল 4 আমার এ ব্যাচের যে মনিটর আছে, রুল 4 এর মাধ্যমে তোমরা আমাকে ইনফর্ম করবা। তাকে যদি তোমরা ইনফর্ম করো যে এই কোশ্চেন অথবা এই জিনিসটা তোমরা বুঝতেছো না, অথবা এই জিনিসটা আবার স্যার নতুন করে আলোচনা করতে হবে, অথবা আমার বললে ভালো হয়, তাহলে আমি তোমাদেরকে আগামী ক্লাসে আমি তোমাদেরকে আবার ওইখান থেকে ওই আলোচনা করবো এবং ওই কোশ্চেন গুলো আমি কিভাবে তোমরা প্রিপেয়ার করবা প্রফের জন্য আমি বলে দিব। তো আজকে এতটুকু পর্যন্তই।
সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।